দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি মিলেনিয়াম টেলিভিশন ইউএসএ বলার কথা বলবো অনুষ্ঠানে। দর্শক বলার কথা বলবো অনুষ্ঠানে আমরা নানা প্রসঙ্গের বিশ্লেষণমূলক আলোচনা শুনি। আজকের আমাদের নির্ধারিত প্রসঙ্গ নির্বাচন নাকি রাষ্ট্র সংস্কার। দর্শক আপনারা জানেন যে গত 5ই আগস্ট ছাত্র জনগণের অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার সরকারের পতন ঘটেছে এবং শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গেছেন। আমরা দেখছি যে এই ঘটনাটি একটি অভূতপূর্ব ঘটনা। ছাত্র আন্দোলনের মুখে 16 বছরের টানা ক্ষমতার অবসান হলো এবং এই যে ক্ষমতার অবসান হলো তার প্রেক্ষিতে আমরা দেখলাম যে জনগণের মধ্যে একজন নতুন আকাঙ্ক্ষার জাগরণ হয়েছে যে তারা রাষ্ট্র সংস্কার করতে চান, অর্থাৎ রাষ্ট্রকে আমূল পাল্টে দিতে চান। যে এই রাষ্ট্র জনগণের উপরে যে চেপে বসেছিল, জনগণের অধিকার খর্ব করেছিল, জনগণের গণতন্ত্র দেয়নি, বিকশিত হতে দেয়নি, বাক স্বাধীনতার পক্ষে বাধা হয়ে দাঁড়িয়েছিল এবং রাষ্ট্রের কর্তৃত্ববাদী শাসনের অবসান ঘটাতে চান। তারা বলছেন যে ব্যক্তি নয়, আমাদের রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন চাই, এক ব্যক্তির পরিবর্তে বা এক দলের পরিবর্তে আরেক দল নয়। এই নিয়ে নানা রকম আলোচনা চলছে, রাষ্ট্র সংস্কারের নানা রকম প্রস্তাবনা বিভিন্ন জন বিভিন্ন দিক থেকে দিচ্ছেন। কিন্তু রাজনৈতিক দলগুলো তারা চান যে একটি স্থায়ী সরকার এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে সে সরকার আসুক, গণতান্ত্রিক একটা নির্বাচনের মধ্য দিয়ে, এবং তারা নির্বাচনও চান। আমরা দেখেছি যে এই বর্তমানে যে তত্ত্বাবধায়ক সরকার বা নির্দলীয় নিরপেক্ষ সরকার, তার সাথে রাজনৈতিক দলগুলোর বৈঠক হয়েছে। সে বৈঠকে কিছু সময় দিতে চান রাজনৈতিক দলগুলো এই সরকারকে, কিন্তু এই সরকার চান এবং ছাত্র নেতারা চান যে দেশের সংস্কারটা আগে হোক। আসলেই কিন্তু সে নিয়েও নানা রকম প্রশ্ন আছে যে রাষ্ট্র সংস্কারের নামে কতদিন অনির্বাচিত একটি সরকার ক্ষমতায় থাকতে পারে এবং সেটা আদৌ কতটা ভালো হবে বা কোন রকম সংকটের মধ্যে পড়বে কিনা নিয়ে নানা রকম বিতর্ক আছে। আমরা সবগুলো নিয়েই আজকে একটু আলোচনা করতে চাই। দর্শক, আলোচনায় আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশের একজন সিনিয়র সাংবাদিক এবং সহকারী প্রেস সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয় জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন তিনি সহকারী প্রেস সচিবের দায়িত্ব পালন করেছেন, জনাব মহিউদ্দিন খান মোহন, তিনি আমাদের স্টুডিওর অতিথি হিসেবে আছেন। এবং আমাদের সাথে আরেকজন অতিথি যুক্ত থাকছেন অনলাইনে, হাসান তারিক চৌধুরী, বিশিষ্ট আইনজীবী এবং আইনজীবীদের নেতা। তিনি আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্টের এবং তিনি নানা রকম সংগঠনের সাথে যুক্ত আছেন, একসময় বাম রাজনীতিতে নেতৃত্ব দিয়েছেন। তিনি আমাদের সাথে আছেন। হাসান তারিক চৌধুরী, আপনাকে স্বাগত জানাই আপনাকে আজকের আয়োজনে এবং মোহন ভাই আপনাকে স্বাগত। দর্শক, আমরা আলোচনায় যাচ্ছি সরাসরি। মোহন ভাই, আপনার কাছে আসতে চাই যে আমরা দেখলাম যে একটি অভূতপূর্ব ঘটনা, অবিশ্বাস্য ঘটনা, যেটি রাজনৈতিক দলগুলো দীর্ঘ 16 বছর পারেনি, বিশেষ করে বিএনপির মতো বড় দলগুলো, যে তারা এক দফার আন্দোলন অনেক আগে থেকে করছিল, কিন্তু আমরা দেখলাম যে ছাত্রদের কোটার আন্দোলনকে কেন্দ্র করে সেটি পরবর্তীতে সরকার পতনের এক দফা আন্দোলনের রূপান্তর হতে হলো এবং খুব অল্প সময়ে এই 16 বছরের যে শাসন সেটি একেবারে তুরুপের তাসের মতো ভেঙে পড়লো আমরা দেখলাম। বর্তমানে নানা রকম বদল চলছে, সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এই মুহূর্তে আমরা দেখছি যে সরকারি কর্মকর্তারা, বিশেষ করে যারা সর্বোচ্চ পর্যায়ে আছে, তাদের নানা রকম পদত্যাগ চলছে এবং প্রশাসনের দারুণ রকম রদবদল চলছে। পুলিশরা কাজ করছিল না, তাদেরকে ফিরে আনা হচ্ছে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ফিরে আনবার একটা সর্বাত্মক চেষ্টা আমরা দেখছি। কিন্তু বিতর্কটি আছে সামনে যে নির্বাচন কতদিনের মধ্যে হবে বা এই সরকারকে কতদিন সময় দেওয়া যেতে পারে বা সরকারি সংস্কারের জন্য কতদিন সময় লাগবে। প্রথমত আমি জানতে চাই, আপনি যদি একটু ছোট্ট করে মূল্যায়ন করেন যে 16 বছরের এই যে শাসন ব্যবস্থা শেখ হাসিনার, সেটি কেন অল্পের সময়ের মধ্যে ভেঙে পড়লো। আপনিও এর আগে এসব নিয়ে আলোচনা করেছেন। এটি কি আপনার কাছে খুব বেশি বিস্ময়কর মনে হয়েছে কিনা, আমরা এই মূল্যায়নটা একটু নিতে চাই, তারপর আলোচনার প্রসঙ্গে একটু আসবো। ধন্যবাদ। আসলে এই পৃথিবীতে মাঝে মাঝে এমন অনেক ঘটনা ঘটে যেগুলো মানুষ ধারণা করতে পারে না। শেখ হাসিনা, যাকে আওয়ামী লীগের কর্মীরা লৌহ মানবী বলতেন, তিনি এত তাড়াতাড়ি হঠাৎ করে একেবারে এটাকে বলা হয় যে হ্যাঁ পলায়ন করবেন দেশ ছেড়ে, এটা অনেকেরই ধারণায় ছিল না। ইভেন বাংলাদেশে যে আওয়ামী লীগের বাইরে যে বড় দলটা আছে বিএনপি, সেই তাদের নেতাকর্মীরাও এতটা ধারণা করে নাই শেষ মুহূর্তের আগে। ছাত্রদের একটা নির্দোষ নিরীহ এবং একটা ন্যায্য দাবির আন্দোলন, সেই আন্দোলনটা যে শেষ পর্যন্ত সরকার পতনের এক দফা আন্দোলনে পরিণত হবে, এটাও অনেকে ধারণা করতে পারে নাই। অনেক বড় বড় রাজনৈতিক বিশ্লেষক তাদের সাথে আমি কথা বলছি, তারাও ধারণা করতে পারে নাই। আর আমি তো একটা ছোট্ট মানুষ, আমার প্রেডিকশন ফেল করতেই পারে।
না, প্রধান কারণ যদি বলি যে আসলে প্রধান কি কারণ কারণে হলো দ্রুত- আমি কারণটা দ্রুত বলছি, যে পতন ঘটলো এই গত সরকারের? 16 বছরে আওয়ামী লীগের অর্জনগুলো আপনাকে দেখতে হবে। এক নম্বর, আইন শৃঙ্খলা পরিস্থিতি তারা নিয়ন্ত্রণ করতে পারে নাই। তাদের দলীয় কর্মী ক্যাডারদের অত্যাচার নির্যাতনে মানুষ অতিষ্ঠ হয়ে গেছিল। সরকারের জুলুমবাজি বলেন আর জুলুম নীতি বলেন, দমন নীতি বলেন, এই জন্য কেউ মুখ ফুটে কথা বলতে পারে নাই। আপনার পরিষ্কার ভাষায় কলাম লেখা যায় নাই। লিখলে যদি পত্রিকা কর্তৃপক্ষ সেটা চেপে দিত, পরের সংখ্যা থেকে বলতো যে এর লেখা আর যাবে না, আমি নিজে সেটার ভুক্তভোগী, আমার লেখা বন্ধ করে দিয়েছিল একটা জাতীয় দৈনিকে। কেন? ডক্টর হাসান মাহমুদের একটু সমালোচনা করছিলাম এই জন্য। টেলিভিশন টক শোতে জানি না কেন আপনারাই একমাত্র আমাকে ডাকতেন সাহস করে, অন্য কোনো টেলিভিশন আমাকে ডাকতে সাহস পাইতো না, আমাকে বন্ধ করে দেওয়া হয়েছিল। না, কিন্তু অনেকে তো সরকারের একটা- সমালোচনা করেছে বিভিন্ন টক করেছে, শোতে। আমাকে কেন বন্ধ করছে ওরাই জানে। আমার কথা বোধহয় নিমতিতার মতো হইতে পারে, যাক হয়েছে। এই সমস্ত কারণে মানুষের ভিতরে একটা ক্ষোভ পুঞ্জীভূত ছিল। আরেকটা, দ্রব্যমূল্য একেবারে সপ্তাহমানে চলে গেছে, মানুষের ধরাছোঁয়ার বাইরে। এখানে সরকার চরমভাবে ব্যর্থ। সরকার বোঝানোর চেষ্টা করেছে যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, করোনা রাখেন না, পরবর্তী সংকট। ইউক্রেন রাশিয়ার হ্যাঁ। যুদ্ধের জন্য আমার ঝিঙ্গার দাম বাড়বে না। ঝিঙ্গা কি ইউক্রেন থেকে আসে, রাশিয়া থেকে আসে? আসে না, এটা এই দেশে তৈরি হয়। আচ্ছা, এখন দাম কমছে কিভাবে? 70 টাকার ঝিঙ্গা এখন 40 টাকায় পাওয়া যায় কেন? রাস্তার চাঁদাবাজি বন্ধ হয়ে গেছে, আওয়ামী লীগের কর্মী না, ক্যাডার এবং পুলিশের চাঁদাবাজি বন্ধ সবটা হয়েছে। কি কমেছে? আমরা সবকিছু ফেসবুকে এক কমে নাই। ধরনের দাম দেখি, না, বাজারে কিন্তু সেই আচ্ছা, দামটা পাওয়া যাচ্ছে না, এখনো সেটা না, আসেনি। এখনো পাওয়া যায়। আসেনি সেটা। কিছু কিছু কমছে, অনেক কমছে। তারপরে আপনার যথেষ্ট উন্নয়ন করছে আওয়ামী লীগের সরকার, এটা মানে বলার অপেক্ষা রাখে না, এটা বলতেই হবে। আমি এই কথাটা আরো কয়েকবার কয়েকটা টক শোতে বলেছিলাম, আপনাদের ওখানে বলেছিলাম, মোহনা টেলিভিশনেও বলেছিলাম, যে একটি লোক ঢাকা থেকে রওনা করলো মাদারীপুর যাবে, আগে তার 3 ঘন্টা 4 ঘন্টা লেগে যেত, বাসে গেলে নদী পার হয়ে এইভাবে 4 ঘন্টা লাগবে। এখন 1.5 ঘন্টায় সে মাদারীপুর চলে যায়। সে যাওয়ার সময় বলল, এই সরকার তো খুব ভালো সরকার, ভালো কাজ করেছে। 1.5 ঘন্টায় বাড়ি চলে আসলাম। বাড়িতে গিয়ে নামার পরে বাজারে গেল, দেখলো তার যে একটা দোকান ঘরের জন্য খালি জায়গা ছিল, সেটা যুবলীগের ক্যাডাররা দখল করে ঘরে সাইনবোর্ড উঠিয়ে দিয়েছে। প্রতিবাদ করে সে মাইর খেলো। এটা কিন্তু গল্পের কাল্পনিক আর কি, ধরেন জি, জি, ধরে নিন। ছোট করে একটু বলতে হবে, আমরা অন্য তখন প্রসঙ্গে না, যাব। তখন ওই লোকটার ধারণা কি হবে, রাখ, তোর উন্নয়ন লাগবে না, আমার আমার জায়গা দখল হয়ে যায়, আমি শান্তিতে থাকতে পারি না, জি, আমি আমি এই উন্নয়ন আমার লাগবে না। এটা হলো কথা। এই যে এই সমস্ত কারণে সরকারের প্রতি যে না, প্রচন্ড ক্ষোভ ছিল, রাখেন, সেই ক্ষোভের ওই ভিসুভিয়াস আগ্নেয়গিরির মতো ধুমুদগিরি হয়েছে 5ই আগস্ট। আরেকটা জিনিস খেয়াল করবেন, আমরা 1 মিনিট সময় নিব। এই 15 বছরের আন্দোলনে, 15.5 বছরের আন্দোলনে বিএনপি একজন সাধারণ মানুষকে তাদের সাথে রাস্তায় নিতে পারে নাই, নট এ সিঙ্গেল পারসন, সাধারণ মানুষ। কিন্তু এবার সাধারণ মানুষ একেবারে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই নামছে। সেটা কিন্তু বিএনপি তো এই আন্দোলনের নেতৃত্ব দেয়নি, এই না, নেতৃত্বে একবার সাধারণ ছাত্ররা। এখানেই এই আন্দোলনের বিশেষত্ব যে এই সাধারণ ছাত্রদের আন্দোলনে সাধারণ নাগরিকরা পার্টিসিপেট করেছে। কেন করেছে? এই গণহত্যা, অনেকে গণহত্যা বলে, আমি গণহত্যা বলবো না, এই যে নির্বিচারে যে হত্যাটা হয়েছে, এইটার জন্য পাবলিক সেন্টিমেন্ট এত খারাপ হয়েছে। আচ্ছা, আমি একটু বলতে চাই, এই হত্যাকাণ্ড যদি না ঘটতো, বা এই রক্তপাত যদি না হতো ছাত্রদের, তাহলে এই আন্দোলনের পরিণতিটা কি হতো আপনি কি মনে করেন? শুনেন, ছোট করে। আন্দোলনের পরিণতি শেষ হয়ে যেত ওই যে প্রথম যেদিন 6 জনকে গুলি করে মারলো না, জি, ওই দিনই যদি প্রধানমন্ত্রী যে ভাষণটা দিলেন, ওই ভাষণটা সম্ভবত ওই মহরমের দিন ভাষণটা ছিল বোধহয়, ওই দিন যদি প্রধানমন্ত্রী একটা আশ্বাস দিতে পারতেন ছাত্রদের, তিনি আশ্বস্ত দেওয়ার চেষ্টা করেছেন, না, কিন্তু শুনেন, সেভাবে আশ্বস্ত করতে পারেননি ছাত্রদের। আমি জি, টোটাল ফ্র্যাঙ্কলি, হ্যাঁ, আমি প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে দেওয়া অনেক ভাষণই শুনি না, কারণ পরদিন পত্রিকায় জি, পড়বো। সেটা শুনেছেন। আচ্ছা, ওইটা আমি মনোযোগ দিয়ে শুনেছি, এবং ওই ভাষণ যে লেখছে, এর মতো মানে অপরিপক্ক লোক পৃথিবীতে আছে বলে মনে হয়। আমরা ভাষণে কোনো ইম্প্যাক্ট দেখিনি, আসলে আন্দোলনে ভাষণে কোনো আবেদন রাখতে পারেনি। প্রধানমন্ত্রীর প্রেস সচিব তার ভাষণ লেখেন, আর এই প্রধানমন্ত্রীর প্রেস সচিবকে একটা টাউট সাংবাদিক। জি,
সে প্রেস সচিব, উনি তো সে নতুন তো এর চেয়ে ভালো কিছু লিখতে পারে না। নতুন হিসেবে গিয়েছিলেন সেখানে, না, উনি আরো ভালো করবার কথা ছিল। সবাই জি, নতুন হিসেবে যায়। জি, আপনিও প্রেস সচিব ছিলেন সহকারী, আপনি জানেন বিষয়গুলো। আমরা একটু ওই ভাষণে আসবো যদি ওই দিক নির্দেশনা থাকতো আসবো ছাত্র ছাত্রীদের, অর্থাৎ এখানে যে পুলিশি যে হ্যাঁ পুলিশি যে অভিযান ছাত্রদের হত্যা করা হয়েছে, এটি আসলে একটা বড় রকম সেন্টিমেন্ট, আবেগে আঘাত লেগেছে ছাত্রদের মনে, এবং তারা এটিকে আসলে কোনোভাবে ভুলতে পারেনি। তার প্রেক্ষিতে আন্দোলনের প্রসঙ্গগুলো সফল হয়েছে। একটা হত্যা, এক ফোঁটা রক্ত কিন্তু আগুন জ্বালায় দিতে পারে। জি, সেইবার আসবো আপনার কাছে আবারও। মোহন ভাই, আসতে চাই হাসান তারিক চৌধুরী, আপনার কাছে। আপনি আলোচনা শুনছিলেন, আসলে কি কারণে শেখ হাসিনা পতন ঘটলো সেটি আপনাকে আর জিজ্ঞেস করে সময় অপচয় করবো না, সেটি বলবার চেষ্টা করেছেন। এটি নিয়ে নানা রকম আলোচনা হচ্ছে, বিশ্লেষণ হচ্ছে। এখন বর্তমান সময়ে একটু আসতে চাই যে আমাদের গণতান্ত্রিক অভিযাত্রা উত্তরণের জন্য আসলে নির্বাচন দরকার, এবং এই নির্বাচনে স্টেক হোল্ডার যারা রাজনৈতিক দলগুলো আছে তারা তারা আসবেন, তাদের আদর্শের কথা বলবেন, জনগণকে জয় করবার চেষ্টা করবেন। কিন্তু দেখছি যে নির্বাচনকে নিয়ে এখন খুব বেশি আগ্রহ আমরা দেখছি না। এই মুহূর্তে রাষ্ট্র সংস্কারের প্রসঙ্গটাই ভালো বড়ভাবে আসছে, এবং আমাদের ডক্টর ইউনূসের নেতৃত্বে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তিনি সরকার গঠন করেছেন, এবং সরকারকে অনেক বিদেশ থেকে অভিনন্দন জানাচ্ছে, জনগণও এক ধরনের অভিনন্দন জানাচ্ছেন, এক ধরনের জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে যে তিনি রাষ্ট্রকে একটু সংস্কার করে দিয়ে যাক। আপনি কি মনে করেন যে জন আকাঙ্ক্ষার এই জায়গাগুলো আসলে কতটা পূরণ হতে পারে এই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার, বা কতটা করবার ক্ষমতা রাখে বলে আপনি মনে করেন? অন্তর্বর্তী সরকার। ধন্যবাদ আশরাফুল আজম খান এবং মিলেনিয়াম টিভি, এবং শুভেচ্ছা জানাই আমার শ্রদ্ধেয় সহ আলোচক মোহন ভাইকে। আমি একজন পেশাদার আইনজীবী এবং বাংলাদেশের সর্বোচ্চ আদালতে আইন চর্চায় নিয়োজিত আছি। আজকে আমি উপস্থিত ছিলাম আমাদের আপিল বিভাগের মাননীয় 4 জন নতুন বিচারপতির যে ফেলিসাইটেশন প্রোগ্রাম, সেখানে। তো সাধারণ একজন পেশাজীবী হিসাবে, একজন সাধারণ নাগরিক হিসাবে আমি যেটি বলতে চাই যে বিগত সময়ে যেহেতু আমাদের দেশের যে গণতান্ত্রিক এবং সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো ছিল, যেগুলো একটি উত্তম নির্বাচনের জন্য খুবই সহায়ক প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে বা করেছে, সেই প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে ফেলা হয়েছে। যেমন ধরুন, আমাদের অনেক সাংবিধানিক প্রতিষ্ঠান এত নির্লজ্জ দলীয়করণ করা হয়েছিল, এবং তার বিধি বিধান পাল্টে এমনভাবে তৈরি করা হয়েছিল যেন একটি দলই চিরকাল ক্ষমতায় থাকতে পারে, এবং নির্বাচনকে প্রহসনে পরিণত করা হয়েছিল। ফলে ভবিষ্যতে যাতে নির্বাচন প্রহসনে পরিণত না হয়, যাতে করে সত্যিকার অর্থেই একটি অংশগ্রহণমূলক এবং একটি বিশ্বাসযোগ্য, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হয়। অর্থাৎ আমি যদি ছাত্র আন্দোলনের, এই প্রজন্মের যে ছাত্র আন্দোলন, সেই জায়গার আলোকে বলি, একটি বৈষম্যমুক্ত বাংলাদেশ এবং একটি বৈষম্যমুক্ত নির্বাচনী ব্যবস্থা, যেখানে প্রত্যেকটি মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগের ভয়মুক্ত পরিবেশ পাবে, সেটির জন্য রাষ্ট্র সংস্কার অতীব জরুরি একটি কাজ। যে কাজটি সামরিক স্বৈরাচার এরশাদের পতনের পরে বিভিন্ন রাজনৈতিক দল যারা যখন ক্ষমতায় এসেছিল, তারা সকলেই করতে ব্যর্থ হয়েছে, এবং এটা তাদের জন্যই বুমেরাং হয়েছে, এবং তারা নিজেরাই নির্বাচন ব্যবস্থা থেকে ছিটকে পড়েছে। কেউ হয়তো ষড়যন্ত্রের কারণে, কেউ হয়তো স্বৈরাচারের কারণে, কেউ হয়তো আন্দোলনের কারণে ছিটকে পড়েছে। আজকে আমরা এমন একটি ক্রান্তিকালে এসে দাঁড়িয়েছি, এবং এমন একটি পর্যায়ে এসে দাঁড়িয়েছি যে এই সংস্কার আমাদের জন্য এক বিরাট চ্যালেঞ্জ। কারণ সংস্কার সমাজের বিদ্যমান ব্যবস্থার সাথে। আপনাকে শুনতে পাচ্ছি না, আপনার বোধহয় মিউট হয়ে গেছে, একটু আনমিউট করে দেবেন। না, আমি মিউট নাই, আমার ধারণা ইন্টারনেটের কানেকশনের। এখন কি শুনতে পাচ্ছেন? আমরা শুনতে পাচ্ছি না আপনাকে। আনমিউট করে একটু কথা বলুন। আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে, বলুন বলুন। হ্যাঁ, তো আমাদের গণতান্ত্রিক এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে যেভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে। আবার শুনতে পাচ্ছি না। এখন কি শোনা যাচ্ছে? তারিক ভাই, আপনাকে একটু শোনা গেল, কিন্তু এখন আর শোনা যাচ্ছে না। আপনি
সম্ভবত আপনার মিউট হয়ে গিয়েছে কিনা দেখেন একটু। আনমিউট করুন। আমার মধ্যে নেটের সমস্যা থাকতে পারে। আমরা আসবো, হাসান তারিক চৌধুরী কথা বলছিলেন, তিনি প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে এবং সেগুলো দলীয়করণ করা হয়েছে বলা হচ্ছে। মোহন ভাই, যে আমরা দেখি যে একটি বড় ব্যর্থতা বিগত সরকারে বলা হচ্ছিল যে কোনো প্রতিষ্ঠানকে আসলে প্রতিষ্ঠানের মতো করে গড়ে তোলা যায়নি বা হয়নি। আজকে যেটা দেখছি যে আজকে যখন রাজনৈতিক পরিবর্তন হলো তখন কিন্তু এর সাথে সাথে প্রতিষ্ঠান গুলোর নানা রকম ভাঙচুর আমরা দেখছি, প্রতিষ্ঠানগুলো একটা দুর্বল অবস্থা দেখছি। সেখানে প্রধানদের পদত্যাগ করতে হচ্ছে এবং সেখানে নতুন করে নিয়োগ দেওয়া হচ্ছে। তো এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আপনি কিভাবে দেখছেন যে কেউ কেউ বলছেন যে দলীয় পরিচয়ে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল তাদের জায়গায় আবার বর্তমান সরকারের অনুগত বা এখানে বিএনপির যারা অনুগত আছে তাদেরকে এখানে নিয়ে নেওয়া হচ্ছে, এই ধরনের আলোচনা আছে। তো আসলে কি সেটি সংস্কার হচ্ছে, মানে নির্দলীয় নিরপেক্ষ যোগ্য ব্যক্তিরা প্রতিষ্ঠান প্রধান হিসেবে কি নিয়োগ পাচ্ছেন? একেবারে বিচার বিভাগ থেকে শুরু করে অন্যান্য বিভাগে আপনি গত কয়েকদিনে যা দেখলেন, আমরা এখন পুরো চিত্রটা আমরা জানি না, আপনার কি মনে হয়? ধন্যবাদ। প্রতিটি প্রতিষ্ঠান, রাষ্ট্র কাঠামোর যে স্তম্ভগুলা, প্রত্যেকটাকে ধ্বংস করে দেওয়া হয়েছিল, প্রত্যেকটাকে। বিচার বিভাগ, প্রশাসন, পুলিশ, বিডিআর, শিক্ষা ব্যবস্থা, ভার্সিটিগুলা সমস্ত দলীয়করণ করা হয়েছিল। কোথাও কোনো নির্দলীয় এবং যোগ্য লোকের স্থান ছিল না। ভিসিরা একের হাত কষলে দাঁড়িয়ে থাকতেন, মাননীয় প্রধানমন্ত্রী কি বলেন, তারপরে ওনারা একাডেমিক সিদ্ধান্ত দেবেন, এরকম অবস্থা। সবকিছু ওই একটা ব্যক্তির অর্ডারের অপেক্ষায় থাকতো সবকিছু। বিচার বিভাগ নিয়ে অনেক প্রশ্ন আছে মানুষের, অনেক অনেক। তো এখন সেগুলো তো চেঞ্জ হবেই। ইটস এ রিভলিউশনারি চেঞ্জ হচ্ছে এখন। এটাকে রিভলিউশন বলতে পারেন। এই আন্দোলনের যে বিজয়টা একটা বিপ্লব হয়ে গেল শিশুদের, যুবকদের, তরুণদের। শিশু আছে, শিশুরা গেছে তাদের দ্বারা। যুগে যুগে তরুণরাই বিপ্লব করেছে, বুদ্ধারা পারে নাই, বুড়ারা পারে নাই, তারাই করেছে। এবারও করেছে, বাংলাদেশে একটা ইতিহাস সৃষ্টি হয়েছে। এখন কথা আপনি রাষ্ট্র সংস্কারের কথা যেটা বলছেন, এই সরকার তো কোনো দলের সরকার না, আপনাকে খেয়াল রাখতে হবে। ফলে ওনারা যেই পদগুলোতে পদায়ন করবেন, আপনাকে ধরে নিতে হবে যে এরা যোগ্য দক্ষ লোকগুলোকে বসাচ্ছেন বিভিন্ন জায়গায়। আজকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ দেওয়া হয়েছে হাসান মনসুরকে। আচ্ছা, ওনারা একটা করেছিলেন বোধহয়, একটা টিম করেছিলেন, তারা সার্চ কমিটি করেছিলেন, বের করেছেন। এখন এই যে লোকগুলোকে বসাচ্ছেন, বেশি না 2 মাস পার হলে বোঝা যাবে তারা কতটা দক্ষ এবং যোগ্য। তাদের করবেন, তারা প্রমাণ করবেন। ফলে রাষ্ট্র কাঠামোর মধ্যে একটা চেঞ্জ আসবে, এটা সবাই আশা করছে। অন্তত পার্টিজান লোক শীর্ষস্থানে বসে থাকবে, এটা আর হবে না। আপনি বলছেন যে এখন যে নির্দলীয় সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার, তারা যে কাজটি করছে, কিন্তু যখন আমাদের দলীয় সরকার আসবে নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে, তখন তো একই ঘটনা ঘটবে কিনা, যে তারা তাদের পছন্দের লোকজনকে এই প্রতিষ্ঠানগুলোকে নিয়ে যাবে, সেই পুলিশ আবার দলীয়করণ হবে। ফলে সেই জায়গাটা আসলে আমরা এই যে রাষ্ট্রের যে সংস্কার, এই সংস্কার করার জন্য কিন্তু 2 মাস 4 মাস কোনো সময় মানে বেঁধে দিলে চলবে না। মানে এই আন্দোলন এবং বিজয়ের ফসল ঘরে তোলার জন্য বিএনপি একেবারে উদগ্র হয়ে উঠেছিল, যার জন্য অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠার আগেই, গঠন করার আগেই তারা জনসভা ডাইকা 3 মাসের মধ্যে নির্বাচন দিতে হবে দাবি করেছিল নয়াপল্টনে। কিন্তু তারা ভুলে গিয়েছিল যে এই বিজয়টা যে তাদের না, বিজয়টা যে ছাত্র জনতার, এইটা ভুলে গিয়েছিল। তারা মনে করছে এই বিজয়টা তাদের, আসলে তো তাদের না। তারা এখানে ওই বেনিফিশিয়ারি হবে আর কি, বেনিফিশিয়ারি। তো এখন রাষ্ট্র সংস্কার তো করতে হলে রাজনীতির সংস্কার লাগবে, রাজনৈতিক দলগুলোতেও সংস্কার আনতে হবে। সেই সংস্কারটা কিরকম? নির্বাচনের মাধ্যমে প্রতিটা রাজনৈতিক দলের নেতৃত্ব প্রতিষ্ঠার একটা প্রক্রিয়া চালু করতে হবে। উপর থেকে চাপিয়ে দেওয়ার নেতৃত্ব কখনো বা টাকা দিয়ে পদ পদবি ক্রয় নয়, এগুলো চেঞ্জ করতে হবে। এখন কি এই যে সরকার কি এগুলো ধরে ধরে করাবে? রাজনীতিবিদদের
নিজেদের শিক্ষা নিতে হবে এদের কাছ থেকে, যারা কি চায়, পাবলিক কি চায়। আমি একটা কালো টাকার মালিক, তাকে একটা নেতা বানিয়ে দিলাম এক এলাকায়, জনগণ সেটাকেই গ্রহণ করবে, এটা যেন আর না হয়। এটা মানুষ চায় না, এটা চেঞ্জ করতে হবে। কালো টাকার মালিকদের রাজনীতিতে, ভোট তো দূরের কথা, রাজনীতিতে অংশগ্রহণ নিষিদ্ধ করতে হবে এই সরকারকে, যাদের বিরুদ্ধে কালো টাকার অভিযোগ আছে, হিসাব মানে দুদকে অভিযোগ আছে। এই সমস্ত লোকদের সাজা হওয়ার দরকার নেই, শুধু অভিযোগ থাকলে তাদের নির্বাচন থেকে দূরে রাখতে হবে, রাজনীতি থেকে দূরে রাখতে হবে। আর রাষ্ট্র সংস্কার করার জন্য, আমাদের রাষ্ট্র যে অবস্থা হয়েছে, এই অবস্থা থেকে সংস্কার করার জন্য এই সরকারকে 4 থেকে 6 বছর সময় দিতে হবে। একেবারে আপনি গণতন্ত্রের কথা বলবেন, 4 রাখেন থেকে 6 গণতন্ত্র, বছর। গণতন্ত্র আপাতত ডিপ ফ্রিজে রাখেন। আমি বলবো পরিষ্কার, আমি একজন গণতান্ত্রিক ছাত্রকর্মী ছিলাম, যুবকর্মী ছিলাম, রাজনৈতিক দল করেছি গণতন্ত্রের। আমি চাই আগামী 6 বছর গণতন্ত্রকে ডিপ ফ্রিজে রেখে জি, আমরা কিন্তু ওভেনের মধ্যে আমরা সংস্কারকে গরম করে কিন্তু খাবো। আমাদের যে দলীয় রাজনৈতিক নেতৃত্ব সেটা অনুমোদন করবে কিনা সেটি হচ্ছে বড় প্রশ্ন। কে অনুমোদন করে? এই সরকার যে আসছে কোন রাজনৈতিক দল অনুমোদন করছে বলেন আপনি? না, এই যে এই শোনেন, এখানেই না, ঠিক আছে, না, বিএনপি যে একটু মাথা চাড়া দিয়েছিল যে 3 মাসের মধ্যে ইলেকশন চাই, দ্রুত ইলেকশন চাই, দেখছেন গতকাল বিএনপি নেতৃবৃন্দ আমরা একটা নমনীয় সুর দেখেছি, নমনীয় সুর বলেছেন দেখেছি। আমরা সময় দিব। জি। তোমরা সময় দেওয়ার কে? কিন্তু আমার প্রশ্ন এখানে, তোমরা সময় দেওয়ার কে? এই সরকারকে তোমরা সময় দেওয়ার কে? তোমরা সময় দিবে মানে তোমরা কি এই সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামবা? জি, ছোট ছোট করে আর বিষয় আলোচনা করবো। হাসান তারিক ভাই, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। তখন আমরা একটু শুনতে পাইনি, যাক আপনি ফিরে এসেছেন। যেটা হচ্ছে এই সরকারকে এই যে সময় দেয়া বা না দেওয়ার প্রসঙ্গটা আলোচনা হচ্ছে, যে কেউ বলছেন যে 2 থেকে 4 বছর, কেউ বলছেন 4, যেমন মোহন ভাই বলেন 4 থেকে 6 বছর দিতে হবে। এই যে দেয়া না দেয়া, এটি তো আন্দোলনের ফসল। এই সরকারের আন্দোলনকামী শক্তির এই সরকার এখন পরিচালনা করছে। তো আপনি এই বিষয়ে, এই বিতর্কের কি বলবেন, যে কতদিন সময় দেওয়া উচিত? কিন্তু রাজনৈতিক নেতৃত্ব তারা তো একটা স্থায়ী সরকার ব্যবস্থার দিকে দেশকে নিতে চায়। দেখেন, এই প্রসঙ্গে আমি প্রথমে আগেই বলেছি যে আমাদের দেশে একটা বিশ্বাসযোগ্য গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হলে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর সংস্কারের, অর্থাৎ একটা ব্যাপক রাষ্ট্র সংস্কারের কোনো বিকল্প নাই। কিন্তু একটা রাষ্ট্র সংস্কার কিন্তু একটা দীর্ঘমেয়াদী ব্যাপার, এবং রাজনীতি বিজ্ঞানের যে কোনো ছাত্রই বুঝবে যে বাংলাদেশের মতো জগদ্দল পাথরের মতো হয়ে বসে থাকা যে একটা স্বৈর শাসন, বিভিন্ন সময়, আমি বলবো না যে শুধু গত 14 বছরই স্বৈর শাসন ছিল, বিভিন্ন সময় নানা পর্যায়ে স্বৈরতন্ত্রের ভূত আমাদের রাজনীতিতে ঘুরপাক খেয়েছে। ফলে এই সংস্কারের ব্যাপারটি একটি দীর্ঘমেয়াদী ব্যাপার। একেবারে হিসেব করে 2 মাস, 6 মাস, 4 মাস না 10 বছর, এটা বলা খুব মুশকিল। কিন্তু এটি একটি, আমি মনে করি এটি একটি চলমান প্রক্রিয়া এবং এটি চলতে হবে। তবে এই মুহূর্তে কিছু ন্যূনতম, অর্থাৎ মৌলিক সংস্কার দরকার, যেটি না হলে পরে যে একটা নির্বাচিত সরকারের কাছে যে ক্ষমতা হস্তান্তরের যে কাজটি, সেই কাজটি সম্ভবপর হবে না। সেই জন্য আমি মনে করি আজকে যে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে, তাদেরকে ক্যাটাগরিক্যালি বলতে হবে যে তারা ন্যূনতম কত সময়ের মধ্যে কোন কোন বিষয়টি সংস্কার করবেন। তারা কিন্তু এখন একটা উইশফুল থিঙ্কিং এর কথা বলছেন। রাষ্ট্র সংস্কার, এই রাষ্ট্র সংস্কারটা কি আসলে? এটা কি সোনার পাথর বাটি? এটা কি আকাশ ছোঁয়া কোনো কল্পনা, নাকি এটি বাস্তবতা? এটিকে রাজনীতি বিজ্ঞানের আলোকে সুস্পষ্ট করে বলতে হবে যে আমরা বিচার বিভাগে এই 5 দফা সংস্কার আনবো, এবং এই সময়ের মধ্যে আমাদের অর্থনৈতিক খাত, যেখানে গত 50 বছর ধরে লুটপাট হয়েছে, আমাদের ব্যাংক, বিমা এবং রাষ্ট্রীয় যে অর্থনৈতিক খাত, সেখানে আমরা দেখেছি যে সীমাহীন লুটপাট, দুর্নীতি। সেখানে তারা 5 দফা না 10 দফা সংস্কার আনবে, তাদেরকে বলতে হবে। আমাদের যে প্রশাসনিক আমলাতান্ত্রিক যে সংস্কার, আমাদের যে আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে আমাদের রাষ্ট্রীয় বাহিনীগুলোকে যারা দানবে পরিণত করেছিল, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, অবশ্যই নিতে হবে। কিন্তু এগুলো যাতে দানব না হয়ে ওঠে, গণবিরোধী না হয়ে ওঠে, তার জন্য ওনার প্রস্তাবনা কি, 5 দফা 6 দফা ওনাকে কিন্তু বলতে হবে। এবং আমাদের গণমাধ্যমের যে টুটি চিপে ধরা, আমি নিজেও বহু জায়গায় কথা বলতে পারিনি, আমি মোহন ভাইয়ের সাথে খুবই একমত। এরকম অনেকেই যাদের কণ্ঠ রোধ করা হয়েছে, তাদের কলম রোধ করা হয়েছে, এই জায়গায় গণমাধ্যমের জন্য 5 দফা 6 দফা 10 দফা কি আমাদের জানতে হবে। আমরা জনগণ, আমরা জানতে চাই।
এবং একই সঙ্গে আমি যেটা বলতে চাই, সব কিছুর মূল কথা হলো, যেটি ছাত্র আন্দোলনের নাম থেকে আমরা নিতে পারি। ছাত্র আন্দোলনটার নাম কি? বৈষম্য মুক্ত, বৈষম্যহীন বাংলাদেশের ডাক। তাহলে বৈষম্যটা কি এরকম যে আওয়ামী লীগ বিএনপি দুদল মিলে লুটে পুটে খাবে? বিষয়টা তো তা নয়। বা একাই বিএনপি খাবে আগামী 5 বছর, বিএনপি জামাত মিলে খাবে, তা কি? নিশ্চয়ই তা নয়। নাকি সুশীল সমাজ লুটে পুটে খাবে, সেটা কি? এই সমাজটা আমাদের একটা বৈষম্যমূলক সমাজ হতে হবে। এজন্য তাদেরকে করে দেখাতে হবে, এবং আমরা জানি কিছু কিছু জি কাজ করে দেখানো যায়। যে যেমন ধরেন, চমৎকার বলেছেন যে আপনি বলেছেন যে রাষ্ট্র সংস্কারের আসলে সুনির্দিষ্টভাবে কোন কোন ক্ষেত্রে কি ধরনের সংস্কার করতে চায় সরকার, সুনির্দিষ্ট দফা বা সেই বিষয়গুলো আসলে সুনির্দিষ্টকরণ করতে হবে এবং জনগণকে জানাতে হবে, তাহলে মানুষ বুঝবে যে আসলে করবার জন্য কত সময় লাগবে। সেটি একটু গুরুত্বপূর্ণ আপনি কথা বলেছেন, যে এই কেবলমাত্র রাষ্ট্র সংস্কার বললে হবে না, সুনির্দিষ্টভাবে সেগুলো চিহ্নিত করতে হবে। আপনাকে ধন্যবাদ। আপনার আসবো, আপনি থাকুন একটু। মোহন ভাই, যেটি হচ্ছে রাষ্ট্র সংস্কারের কথা বলা হচ্ছে, আমরা জানি যে 3টা বিভাগ আছে, যে বিচার বিভাগ, আইন বিভাগ এবং নির্বাহী বিভাগ। কিন্তু এই যে সব বিভাগগুলোর মূল জায়গাটা হচ্ছে সংবিধান। তো সংবিধানের যদি পরিবর্তন সংস্কার না করা যায়, তাহলে আসলে রাষ্ট্রের মূল চরিত্রে কতটা পরিবর্তন করা যায়। এই সরকারকে আসলে, যে আমরা নির্দলীয় সরকার বলছি বা অন্তর্বর্তীকালীন সরকার, তারা কি সংবিধান প্রণয়ন করবার মানে পরিবর্তন করবার কোনো সুযোগ আছে কিনা? ফলে আদতেই এই রাষ্ট্র সংস্কার কতটা তারা করতে পারবে বলে আপনি মনে করেন? আরেকটি হচ্ছে যে এই যে যেটা বলা হচ্ছে যে রাষ্ট্র সংস্কারের নামে যদি তারা দীর্ঘ সময় ক্ষমতায় থাকে, তাহলে তাদেরও এক ধরনের স্বেচ্ছাচারিতার একটা রূপ নিতে পারে। ক্ষমতায় গেলে সবাই পরিবর্তিত হয়ে যায়, আমরা দেখেছি। আমাদের যারা ঘর পড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়, আমরা মনে করি। ফলে এইটিকে আপনি কিভাবে দেখছেন, যে কেউ কেউ এই আশঙ্কা প্রকাশ করছেন? ধন্যবাদ। আসলে আশঙ্কা করার যথেষ্ট কারণ আছে, এবং এই আশঙ্কার কারণটা এই শিক্ষার্থীদের যারা সমন্বয়কদের মধ্যে 2-1 জন এবং স্বয়ং ডক্টর ইউনূস সাহেব, ইনি এই আশঙ্কাটা সৃষ্টি করে দিয়েছেন মানুষের মনে। বলেছেন উনি তরুণদের নিয়ে একটা দল করবেন, তারা আর দল গঠন করবে তাদের সমন্বয়করা বলেছে তারা একটা দল করবেন, প্রয়োজনে রাজনৈতিক দল, বাংলাদেশকে সংস্কার করার জন্য, রাষ্ট্রকে সংস্কার করার জন্য। আপনি যে জিনিসটা বলছেন যে এরা কি সংস্কার করতে পারবে কিনা, অর্থাৎ এদের এখতিয়ার আছে কিনা এই সরকারের সংবিধান পরিবর্তন, বা এটা একটা কাজ এরা করতে পারে, নিশ্চয়ই তাদের মাথায়ও আছে এটা। আমার মতো ক্ষুদ্র মানুষের মাথায় যখন এসেছে, ওরা রাষ্ট্র সংস্কারের ধাপগুলো এবং কোন কোন বিষয়ে সংস্কার করবে তার একটা প্রস্তাবনা জাতির কাছে উপস্থাপন করবেন, রূপরেখা। জি, রূপরেখা। যেটা হাসান তারিক ভাই ওই রূপরেখাটার উপরে একটা গণভোট হবে, একদম গণভোট। সেটা মনে করেন যে আমার নেতা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই গণভোটও না, আর ইরশাদেরও না, স্বৈর শাসক এরশাদেরও না। পিওর একটা গণভোট হবে, ওপেন, যে দেশের মানুষ এই রাষ্ট্রকে, মানে আমাদের সংবিধান সংশোধন এটা সমর্থন করে কিনা। যদি গণভোটে দেখা যায় যে অধিকাংশ মানুষ সংস্কার চায়, তাহলে এই সরকার প্রস্তাব করছে পরবর্তী পার্লামেন্ট করবে, এটা পরবর্তী পার্লামেন্ট এটা অবশ্যই সংবিধানে অন্তর্ভুক্ত করবে বা করতে হবে, এবং এই শর্তেই পরবর্তী সংসদ নির্বাচনটা হবে। সে যেই দলই ক্ষমতায় যাক, তাদের দায়িত্ব হবে অপরাপর দলগুলো যারা পার্লামেন্টে প্রতিনিধিত্ব করবে তাদেরকে নিয়ে এই সংবিধান সংশোধন করা। যেমন ওখানে তত্ত্বাবধায়ক সরকারের বিধানটা স্থায়ী করে দেওয়া, একদম স্থায়ী। সেখানে দেখেন এই তত্ত্বাবধায়ক সরকার করতে গেলে আমাদের ওই বিশেষ করে গত ওই যে 15 বছরের ক্ষমতাসীন যারা ছিলেন আওয়ামী লীগের নেতারা বলতেন যেটা সংবিধানের সাথে সাংঘর্ষিক, এবং বিচারপতি খায়রুল হক যে লোকটা এই সমস্ত প্যাচ লাগিয়ে গেছে, মানে একটা সিনেমা হলের মামলাটাকে, আসলে এগুলো হয়ে যায় আল্লাহর তরফ থেকে, সিনেমা হলের মামলাটাকে সংবিধানের ধারা অবৈধ করার একটা রায় দিয়ে বসলো বিচারপতি খায়রুল হক, তারপর রিটায়ারমেন্টে যাওয়ার পরে। মামলাটা ছিল কিন্তু মুন সিনেমা হল নিয়ে, খেয়াল করেন ছোট করে। তেমনি একটা ঘটনা ঘটে গেল, শিক্ষার্থীদের ওই কোটা সংস্কার আন্দোলন গিয়া শেষ পর্যন্ত করাইলো শেখ হাসিনার গদিচ্যুত করা শেখ হাসিনাকে, এবং শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হলেন। এখন কথা হলো যে, সুতরাং এই যদি
কেউ মনে করে যে তত্ত্বাবধায়ক সরকার 11 সদস্য হোক বা 15 সদস্য হোক, এই প্রতি 5 বছর পর পর গঠন করা হয়, সেটা সংবিধানের সাথে সাংঘর্ষিক হবে। তাহলে সংবিধানে আরেকটা ধারা রাখা যায় জি। যে নির্বাচনের 6 মাস আগে পার্লামেন্টে প্রতিনিধিত্বকারী দল থেকে আনুপাতিক হারে সদস্য পদত্যাগ করবেন। সেখানে নির্দলীয়, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য ব্যক্তিদের একটা নির্বাচনে নির্বাচিত করে আনা হবে। তাদের দ্বারাই পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারটা গঠিত হবে। তাহলে ওই যে অনির্বাচিতরা সরকার গঠন করলো না, জি। এই অভিযোগটা থেকে রেহাই পাওয়া যাবে। এইগুলো নিশ্চয়ই মাথায় আছে আমি মনে করি এই সরকারের। তো তারা যদি পর্যাপ্ত সময় পান, আর যদি আবার আওয়ামী লীগ, বিএনপি সবাই মিলে যদি এই সরকারের বিরুদ্ধে আন্দোলন নামে, তখন আবার মানে সিনারিও চেঞ্জ হয়ে যাবে। জি, আসবো আরো ছোট করে। তারিক ভাই, আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? হ্যাঁ হ্যাঁ, জি তারিক ভাই, আমরা একটু ছোট করে আলোচনা করতে চাই যে বর্তমানে আমরা দেখছি যে বিভিন্ন রদবদল চলছে, প্রশাসনের শীর্ষ ব্যক্তিদের পদত্যাগ করা হচ্ছে বা তারা পদত্যাগ করছেন। এই প্রক্রিয়ায় প্রশাসনের ভিতরে এক ধরনের অস্থিরতা তৈরি হতে পারে কিনা, বা রাষ্ট্রীয় কাজে এক ধরনের সংকট তৈরি হতে পারে কিনা কেউ কেউ আশঙ্কা করছেন। এটিকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন, ছোট করে একটু আপনাকে জানতে চাই। আবার এই প্রক্রিয়ায় কোনো একটি দল বা কোনো একটি মতবাদের ব্যক্তিরা এসে এখানে জেকে বসবেন, নির্দলীয়, নিরপেক্ষ, দক্ষ যে প্রশাসন যন্ত্রের যে আমাদের প্রত্যাশা করি, সেটি আসলে নিশ্চিত করা যাবে কিনা, দুটো প্রশ্ন করেছি। দেখেন, আমার বিবেচনায় আমি মনে করি অলরেডি অসন্তোষ দানা শুনতে পাচ্ছেন? আপনি সামনে এসে বলুন। আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? আমাকে শুনতে পাচ্ছেন? তাই বা শুনতে পাচ্ছি না। শুনতে পাচ্ছেন? কি সমস্যা হচ্ছে আমরা ঠিক বুঝতে পারছি না। তাহলে কি শুনতে পাচ্ছেন আমাকে? আমি তো আপনাকে শুনতে পাচ্ছি। আপনি কি সাউন্ডটাকে আপনি একটু ক্লিয়ার করুন, আবার ফিরবো আপনার কাছে। আমার সাউন্ড ঠিক আছে তো? বলুন। সাউন্ড ঠিক আছে। সাউন্ড শুনতে পাচ্ছেন আমাকে? শোনা যাচ্ছে না। এটা আপনি আনমিউট করেন। আমাদের এখান থেকে কোনো সমস্যা হচ্ছে কিনা আমি আমাদের যে এমসিআর আছেন একটু দেখবার চেষ্টা অনুরোধ করছি। আচ্ছা, ঠিক একই প্রশ্ন জি আপনার কাছে আসতে চাই। একই প্রশ্ন, ওনার আসলে সংযুক্তির সংকট সমস্যা তৈরি করছে যে এই প্রশাসনে আসলে একদম অস্থিরতা তৈরি হবে কিনা, এবং প্রশাসনের আসলে মূল লক্ষ্য তো হচ্ছে যে সুশাসন নিশ্চিত করা, নিরপেক্ষতা নিশ্চিত করা, যেটি দলীয় রাজনৈতিক দলগুলো পারেনি। তো সেই জায়গাটুকু আসলে কথা। দেখুন, আসলে একটু আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, কেন জানি সমস্যা হচ্ছে, আপনি বলুন। আপনি আমার প্রশ্নটি জেনেছিলেন। আপনাদের ওখানকার সমস্যা, আমার সমস্যা না। আমি আপনাকে পুরোই শুনতে পাই। বলুন। আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এই অলরেডি এই সমস্ত পদায়ন নিয়ে ক্ষমতাসী যারা হলো ক্ষমতা যাওয়ার প্রত্যাশী দল, তাদের ভিতরে নানা ধরনের অসন্তোষ শুরু হয়ে গেছে, এবং তাদের ভিতরে তারা মনে করেন আমার হয় কোনো ভাইব্রেশন হচ্ছে আপনার সাউন্ডের যে ইটি, সেটা বোধহয় কোনোভাবে ডিসকানেক্ট হয়ে যাচ্ছে, ডিসকানেক্ট কথা ভাইব্রেশনের কারণে। আমি যেটা বুঝতে পারি যে অসন্তোষ একটা অলরেডি দানা যে আমাদের স্টুডিও থেকে যদি কোনো সমস্যা, আমি এমসিআর যিনি আছেন দায়িত্বপ্রাপ্ত, তাকে অনুরোধ করছি একটু সংযুক্তি দেখার জন্য। জি আপনি বলুন। ওটা ওই যে আমি বলছিলাম যে প্রশাসনে এক ধরনের অস্থিরতা তৈরি হবে কিনা, আবার যে যোগ্য ব্যক্তিরা প্রশাসনে আসছে কিনা। অস্থিরতা, স্থবিরতা তৈরি হওয়ার একটা আশঙ্কা আছে। স্থবির হয়ে যেতে পারে প্রশাসন, কারণ যেভাবে মানে এভাবে পাইকারি হারে পদত্যাগ, ভার্সিটির ভাইস চ্যান্সেলররা, প্রো ভাইস চ্যান্সেলররা, প্রক্টররা, তারপরে আরো হল প্রভোস্টরা, আবার সচিবরা, বিচারকরা, বিভিন্ন সংস্থা জেনারেল সহ মন্ত্রণালয়ের শীর্ষ ব্যক্তিদের পদত্যাগ করছেন। তাতে প্রশাসন কিন্তু আপনার ওই অভিজ্ঞ এবং দক্ষ লোকের একটা সংকটে পড়ে যেতে পারে, এটা একটা আশঙ্কা আছে। আপনি একটু খেয়াল করবেন, 1971 সালে যে মহান মুক্তিযুদ্ধ আমাদের, সেখানে কিন্তু খুব কম সংখ্যক ইপিসিএস বা সিএসপি অফিসার যারা ছিলেন, তারা ইন্ডিয়া গিয়ে মুক্তিযুদ্ধে যোগ দিতে পেরেছিলেন আমাদের ইয়ার সাথে,
প্রবাসী সরকারের সাথে। জি, তারা পাকিস্তান সরকারের হয়তো কাঠামোর কাজ মধ্যেই তারা করেছেন, ছিলেন, হ্যাঁ, কাজ ছিলেন করেছেন। এখানে ভয়ে ভয়ে কাজ করেছেন, পালিয়ে কাজ করেছেন বা বন্দুকের মুখে কাজ করেছেন। স্বাধীনতার পরে কিন্তু তাদেরকে পাইকারি হারে ছাঁটাই করা হয় নাই। আমি আপনাকে একটা উদাহরণ দিয়েছিলাম একদিন, যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তান কারাগার থেকে ফেরত আসার পর এয়ারপোর্টে নেমে প্রথম যে অ্যাপয়েন্টমেন্টটা দিয়েছিলেন তার প্রেস সেক্রেটারি হিসাবে মিস্টার এম এ হাশেম, আবুল হাশেম বোধহয়, হ্যাঁ এম এ হাশেম, উনি এএফপির ব্যুরো চিফ ছিলেন, ঢাকা ম্যানেজিং এডিটর ছিলেন এপিপির, এজেন্সি অফ পাকিস্তান প্রেস, এপিপির ম্যানেজিং ডিরেক্টর এডিটর ছিলেন, এবং পুরো 9 মাস ইয়াহিয়া খানের গুণগান গেয়েছেন এবং নিয়াজির পক্ষে আর্টিকেল লিখেছেন। বঙ্গবন্ধু কিন্তু তাকেই প্রথম প্রেস সেক্রেটারি করেছেন, পরে আমির হক বাদশা সাহেব করলেন। তো এখানে একটা জিনিস বুঝতে হবে যে আপনার দক্ষ লোক তো হারালে চলবে না, তাকে আপনার মতো কাজ করিয়ে নিতে হবে। যে এতদিন যদি তুমি তাবেদারি করে থাকো একজনের, ওই তাবেদারি কথা বলে যাও, দলীয় দৃষ্টি করে কথা বলে যাও। তুমি রাষ্ট্র প্রশাসনের একজন কর্মকর্তা, প্রজাতন্ত্রের একজন কর্মকর্তা, তুমি প্রজাতন্ত্রের পক্ষে কাজ করবা, নট কোনো পলিটিক্যাল পার্টি। কোনো পলিটিক্যাল পার্টির পক্ষে তুমি কাজ করবে না, এভাবে করা যাবে। কিন্তু সবাইকে যদি আপনি ছাঁটাই করে দেন, আপনি দক্ষ লোক পাবেন না খুঁজে, একসময় প্রচন্ড অভাব সৃষ্টি জি, হবে। কিন্তু বঙ্গবন্ধুর বিরুদ্ধে একটি সমালোচনা আছে যে তিনি আসলে পাকিস্তানি যে শাসন প্রশাসনের পরিবর্তন আনেননি বলেই আসলে দেশের স্বাধীনতা তার যে সফলতা বা পরিপূর্ণতা শোনেন, পায়নি, শোনেন, শোনেন। এবং ওটা পাকিস্তানি ধ্যান ধারণাই পরবর্তীতে জয় জয়কার ওটা হয়েছে। কিন্তু ওটা স্বাধীনতা সংগ্রাম বা যুদ্ধ, স্বাধীনতা যুদ্ধটা কিন্তু একটা জনযুদ্ধ ছিল বটে, বাট ওটা কিন্তু কমিউনিজমের বিপ্লব ছিল না যে সবকিছু চেঞ্জ করে ফেলবে। জি, ওটা হ্যাঁ। ওটা একটা হায়না সরকারের বিরুদ্ধে আমাদের সশস্ত্র যুদ্ধ ছিল, সেখানে জয়লাভ করে আমরা দেশ স্বাধীন করেছি, এবং দেশটাকে, বিধ্বস্ত দেশটাকে গড়ে তোলার জন্য যে গুরুদায়িত্ব বঙ্গবন্ধুর উপর অর্পিত হয়েছিল, সেটা করার জন্যই ওনাকে অনেক জায়গায় আপোষ করতে হয়েছে। জি, ধন্যবাদ তারিক ভাই, আপনি শুনতে পাচ্ছেন? আমি আপনাকে সবসময় শুনতে পাই। শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। আপনি একটু কথা বলুন, আমরা শুনতে পাচ্ছি না আপনাকে। আমি তো আপনাকে শুনতে পাচ্ছি, এখন আপনি আমাকে শুনতে পাচ্ছেন না কেন সেটা আমি বুঝতে পারছি না। তো যাই হোক, আমি আরেকবার চেষ্টা করি যাতে। তারিক ভাই কথা বলুন, শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। তারিক ভাই, আমরা আপনাকে একটা অনুরোধ করবো, আপনি বের হয়ে, আমাদের সিস্টেম থেকে বের হয়ে আবার একটু ইন করেন, আচ্ছা, ঠিক আছে। যদি শুনতে পান আমাকে। জি, জি, আপনি বলেছিলেন যেটা কমিউনিস্ট বিপ্লব সে অর্থে ছিল না, যে ফলে বামপন্থীরা যেটা সমালোচনা করেন আপনি তার জবাব দিয়েছেন। একটু আমরা সময়ের দিকে এগিয়ে যাচ্ছি, আমরা কতগুলো প্রসঙ্গ একটু কভার করতে চাই। যে আমাদের এই যে নানা রকম প্রবণতা দেখলাম এই আন্দোলনের মধ্য দিয়ে, যে আন্দোলন যখন সফল হলো তখন আমরা দেখলাম যে নানা রকম আইন শৃঙ্খলার পরিস্থিতি তৈরি হলো, সংখ্যালঘুদের উপরে হামলা হয়েছে কোথাও কোথাও। আমরা যেদিন পতন ঘটলো গণভবনের লুটপাট আমরা দেখলাম বিভিন্ন জায়গায়, এবং এর মধ্যে পরবর্তী সময়ে যে আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তুত ছিল না, সেই মুহূর্তে রাতগুলোতে আমাদের ডাকাতির ঘটনা দেখলাম, সেখানে গণ ডাকাতির প্রসঙ্গগুলো, সেগুলো যদিও নিয়ন্ত্রণ করা হয়েছে। আমরা দেখলাম যে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙা হচ্ছে, আমাদের যে মুক্তিযুদ্ধের 7 বীর শ্রেষ্ঠ তাদের ভাস্কর্য ভাঙা হচ্ছে, মুড়া ভাঙা হচ্ছে, বিভিন্ন জায়গায় এই ধরনের ঘটনা করেছে। জয়নুল আবেদিন আমাদের শিল্পাচার্য, তার ভাস্কর্য ভাঙা হয়েছে। তো এটি আসলে কারা করছে? এটি কি এই আন্দোলনের চেতনার পরিপূরক, নাকি মনে করেন এর মধ্যে দিয়ে যে সাম্প্রদায়িক যে শক্তি, যে সাম্প্রদায়িক শক্তি, তারা আসলে তাদের মতো করে এই আন্দোলনের যে মূল চেতনা, যেটা আর কি আন্দোলনের চেতনা বলেন আর মূল লক্ষ্য বলেন, তার সাথে এটার কোনো মিল নাই, পরিপন্থী। ওরা কিন্তু এই ধরনের কথা বলে নাই যেগুলো করতে হবে। ছাত্র নেতা যারা, সমন্বয়ক যারা, ওরা এটা বলে না। ওরা তো বাংলাদেশের বাইরে না। যে বঙ্গবন্ধুর ভাস্কর্যকে যেভাবে অপমানিত করা হয়েছে, হতে পারে আমি ভাস্কর্যের বিরোধী, মনে করেন যে আমি মূর্তি বিরোধী, হতে পারে, মূর্তি ভেঙে ফেলাও পর্যন্ত আমি মেনে নিতে পারি। যে এটা বিক্ষুব্ধ জনতা, এই সরকারের উপরে যে ক্ষোভ, শেখ হাসিনার উপরে যে ক্ষোভ, সেই ক্ষোভে তার পিতার ভাস্কর্যকে ভেঙে ফেলেছে, একদম উপড়ে দিয়েছে, এটা আমি মেনে নিতে পারি। কিন্তু তার ভাস্কর্যকে যেইভাবে অপমানিত করা হয়েছে, কিভাবে করা হয়েছে এটা আমি বলবো না প্রকাশ্যে, এটা মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব না। কেননা আমি মুক্তিযুদ্ধের একজন প্রত্যক্ষদর্শী। কার নেতৃত্বে, কার আহ্বানে সাড়া দিয়ে আমরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম, ওটা তো আমার মনে আছে। আজকে দেখেন,
এই কয়েকদিন পর, আজকে হলো 13 তারিখ, 2 দিন পর তার মৃত্যুবার্ষিকী। জি, 15 আগস্টে জাতীয় ছুটি থাকবে কিনা, জাতীয় শোক সেটা দিবসে সরকারের সেটি ডিসিশনের ব্যাপার, সেটা না। সেটা নিয়ে একটু এখন বিতর্ক আমার চলছে। কথা হলো, এই যে অতি উৎসাহী যারা, এদেরকে তো চিহ্নিত করা সম্ভব না, এটা মব। চিহ্নিত করবেন কে, কারা করছে, ওকে চিনি না। যদিও ভিডিও ফুটেজ অনুসন্ধান করলে পাওয়া যাবে কারা কারা এগুলো করেছে, কিন্তু সেটা করে তাদেরকে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া আদৌ হবে কিনা, মানে আপনি কি মনে করেন ব্যবস্থা নেওয়া প্রয়োজন কিনা? সরকারের ব্যাপার, তারা করতে পারবে কিনা। কিন্তু আমি 3টা জায়গায় যে হামলা হয়েছে, 3টা জায়গার সাথে আমার অনেক স্মৃতি বিজড়িত। প্রধানমন্ত্রী কার্যালয়, সংসদ ভবন এবং গণভবন। আমি প্রধানমন্ত্রী সহকারী প্রেস সচিব থাকা অবস্থায় এই 3টা জায়গায় আমার অবাধ বিচরণ ছিল। আমি গেছি, আসছি, দেখছি, বসছি। সেখানে যেভাবে লুটপাট করা হয়েছে ভাই, তাতে আমার মনে হয় না আন্দোলনকারী কোনো শিক্ষার্থী এই কাজে জড়িত ছিল। ওরা সব লুটেরা, যারা লুট করেছে। তাদের আর এবং ওদের এই বিবেচনাটা নাই যে এগুলো শেখ হাসিনার সম্পদ না। শেখ হাসিনার শাড়ি ব্লাউজ তার নিজস্ব সম্পদ, বা তার পায়ের জুতোও নিজস্ব সম্পদ হতে পারে, কিন্তু ওখানকার আলমিরা, খাট, চেয়ার, টেবিল, কম্পিউটার, ফ্রিজ, রেফ্রিজারেটর, এগুলো তো শেখ হাসিনার ব্যক্তিগত সম্পত্তি নয়, গণভবনের সম্পত্তি। সেটা এক ধরনের ক্ষোভ থেকে, সংক্ষুব্ধ অবস্থা থেকে তারা করেছে। না, এরকম বলা হচ্ছে যে এরকম ক্ষোভকে প্রশ্রয় দেওয়া যাবে না। যদিও এখন কিছু কিছু নাকি ফেরত আনাবার একটা চেষ্টা করছে, কিন্তু এবং এটা ধরা পড়ে যাবে, কারণ প্রত্যেকটা চেয়ারের পিছনে লেখা থাকে গণভবন। জি, প্রধানমন্ত্রী কার্যালয়ে লেখা আছে, প্রত্যেকটা চেয়ারের পিছনে, প্রত্যেকটা ফার্নিচারের মধ্যে লেখা আছে। তো এগুলো নিয়ে কেউ তার বাড়িতে রাখবে আর প্রতিবেশীরা দেখবে না, দেখলে তো ইনফরমেশন দিবে। মোহন ভাই, আপনি আলোচনার সূত্রপাত করেছিলেন যে 15ই আগস্ট জাতীয় শোক দিবস হিসেবে এটি পালন করা হতো, এবার এটিতে জাতীয় শোক দিবস হিসেবে রাষ্ট্রীয়ভাবে পালন করা উচিত কিনা, বা এটি বন্ধ থাকবে কিনা, এটি নিয়ে একটা বিতর্ক চলছে। আপনার একটু নিরপেক্ষ মূল্যায়ন চাইবো এটি নিয়ে। আমি কখনো আওয়ামী লীগ করি নাই, আমার জীবনও না। আমি কখনো জয় বঙ্গবন্ধু স্লোগান দিই নাই। সেই ছেলেবেলা জয় বাংলা স্লোগান দিয়েছিলাম 71 সালে যুদ্ধের সময়। আমি বঙ্গবন্ধুর রাজনৈতিক আদর্শ বিশ্বাস করি না, বাট আমি তাকে শ্রদ্ধা করি। সেই শ্রদ্ধার জায়গা থেকে বলছি, এটা যখন, এবং সাংবিধানিকভাবে বঙ্গবন্ধু এখন আমাদের জাতির পিতা হিসাবে স্বীকৃত, সংবিধানে কিন্তু উল্লেখ আছে তার কথা। তার যে মৃত্যু বার্ষিকী, এটার ছুটি আমি মনে করি বহাল থাকা উচিত। এখন বাকিটা সরকারের বিবেচনা। একেবারে আপনি তো জাতির ইতিহাস পাল্টে ফেলতে পারবেন না, আপনি ইতিহাসকে গতিপথ ঘোরাতে পারবেন, আমি আমার নেতা রাষ্ট্রপতি, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান মরহুম, উনি কিন্তু কখনো বঙ্গবন্ধুর সম্পর্কে একটা শব্দ কটূক্তি করেন নাই। এবং আমার নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যদিও আমি এখন তার দল করি না, তো উনিও বলেন নাই, বরং উনি শ্রদ্ধা করেছেন সব সময়। এই আন্দোলনের কাছ থেকে আমি কি পেলাম, এই ফাঁকে আমরা রাজনীতি করতে গিয়ে তাদেরকে বিতর্কিত করেছি না, আমি বলি এই মুহূর্তে এই আন্দোলনের থেকে আমি কি পেলাম, এটি একটু ব্যক্তিগত পাওয়াটা বলে দিই, এটা বলতে হবে। আমার পাওয়া হলো, ছোট করে বলুন। আমার পাওয়া হলো, আমার নেত্রী মুক্ত হয়েছেন, যেটার জন্য আমরা চেষ্টা করেছি। বিএনপি কিছু করতে পারে নাই, কিন্তু এই ছাত্ররা আমার নেত্রীকে মুক্ত করে দিয়েছে, এই জন্য আমি ছাত্রদের কাছে কৃতজ্ঞ, চিরকৃতজ্ঞ। ধন্যবাদ। আপনার কাছে আবার আসবো। তারিক ভাই, কি আপনি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। তারিক ভাই, আরেকটু কথা বলুন, সামনে এসে একটু বলুন। আমি এখন ইনফ্যাক্ট অন্য একটি ডিভাইস থেকে কথা বলছি। আমাকে শোনা যাচ্ছে? আমরা দেখছি না, কেন এমন হচ্ছে? আমাকে কি শোনা যাচ্ছে? তারিক সাহেবের বাক স্বাধীনতা কেড়ে নিল কে? হ্যাঁ, আপনার আসলে যন্ত্রের যন্ত্রণার কারণে আপনাকে আমরা মিস করলাম পুরো আলোচনা জুড়ে। খুব চমৎকার আপনি বিশ্লেষণ করছিলেন। আসলে দর্শক, আমরা আসলে চেষ্টা করছি আমাদের হাসান তারিক চৌধুরীর সাথে সংযুক্ত হতে, কিন্তু তারিক ভাই, আরো একটু বলুন, আপনি শুনতে পাচ্ছেন কিনা? না, আমাকে শোনা যাচ্ছে না, জানলে বলে তো লাভ নাই। তো আপনি যদি আমার প্রশ্ন শুনে থাকেন তাহলে আপনি বলুন যে, আমি জানি না, আমাদের দর্শকরা একটু মন্তব্য করবেন যে আপনার হাসান তারিক চৌধুরীর বক্তব্য শুনতে পাচ্ছেন কিনা। হয়তো আমি শুনতে না পাচ্ছি না, সেটা সমস্যা নেই, কিন্তু আপনারা যদি শুনতে পারেন, একটু যদি ঘরে মন্তব্য করেন দর্শক যারা আছেন। তারিক ভাই, আপনাকে এটি বলতে চাই যে আমাদের যেটি হচ্ছে যে দেশে নানা রকম ঘটনা ঘটছে রাজনৈতিক, পরবর্তীতে রাজনীতির আসলে ডোমেইন
কারা করবে, রাজনীতির মানে কোন পক্ষ যাবে। আমরা একভাবে স্বাধীনতার পক্ষ, স্বাধীনতার বিপক্ষ শক্তি নানা ভাগে আমরা ভাগ হয়েছিলাম, নানাভাবে কথা বলেছিলাম। আসলে অসাম্প্রদায়িক রাজনীতির ভবিষ্যৎ আপনি কি দেখছেন? অসাম্প্রদায়িক রাজনীতির ভবিষ্যৎ চিরকালই ছিল, আছে এবং থাকবে। হ্যাঁ, এবং সাম্প্রদায়িক রাজনীতি যে ওয়ার্ক করে না, ইন্ডিয়া হলো তার সবচেয়ে বড় প্রমাণ। এবং ইন্ডিয়া আজকে ইন্ডিয়া নিজেরা ভেতর থেকেই আক্রান্ত। ফলে আমাদের দেশে আমি মনে করি এই দেশটার জন্ম হয়েছিল একটা অসাম্প্রদায়িক চেতনাকে সামনে নিয়ে, এবং যারা সাম্প্রদায়িক রাজনীতি করেছে তারা খণ্ড বিখণ্ড হয়ে গিয়েছে, এবং তাদের দেশে গণতন্ত্র বলে কিছু থাকেনি। আমরা যদি ভারতের দিকে তাকাই তাহলে আমরা বুঝতে পারবো যে আজকে ভারতে যে সাম্প্রদায়িক পরিস্থিতি, সে পরিস্থিতি প্রমাণ করেছে যে আজকে সেখানে ধর্মীয় সংখ্যালঘুরা কতটা বিপন্ন, কতটা অনিরাপদ অবস্থায় রয়েছে। তো আমরা ভারতের মতো পরিস্থিতি বাংলাদেশে দেখতে চাই না। আমরা চাই বাংলাদেশে অসাম্প্রদায়িকতার জয় হোক এবং সকল ধর্মের মানুষ নিরাপদে এবং শান্তিতে বসবাস করুক। এবং সেজন্য আজকে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রধান বিষয় হবে জনগণের নিরাপত্তা, বিশেষ করে ধর্মীয় এবং জাতিগত সংখ্যালঘু মানুষের নিরাপত্তা। এবং আমরা দেখছি আজকে এই দেশে এই অন্তর্বর্তীকালীন সরকারের যুগে এসেও মানুষ ব্যাপক নিরাপত্তাহীনতায় ভুগছে। এই নিরাপত্তা আজকে প্রধান প্রশ্ন। সুতরাং গাল ভরা বুলি দিয়ে শুধু সংস্কার বললে হবে না, মানুষের নিরাপত্তা নিশ্চিত করে প্রমাণ করতে হবে যে জনগণের যে আকাঙ্ক্ষা এবং শহীদের যে আত্মত্যাগ, সেটি আজকে বাস্তবে পরিণত হয়েছে। সেটি করে দেখাতে হবে, যেটি আমি আগেই বলেছিলাম। রাষ্ট্র সংস্কারের পূর্ব শর্তই হলো মানুষের জীবনের নিরাপত্তা, জানমালের নিরাপত্তা এবং মানুষের বাক স্বাধীনতা। সেটি যদি ক্ষুণ্ণ হয় তাহলে আমি মনে করি বাংলাদেশের এত আত্মত্যাগ, এত আন্দোলন বিফলে যাবে এবং নতুন একটি বিপদের মধ্যে আমরা পতিত হব। জি, ধন্যবাদ হাসান তারিক ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আলোচনা করেছেন সুন্দর, কিন্তু আমরা আসলে আমাদের যান্ত্রিক গোলযোগের কারণে আমি শুনতে পাইনি। আমি জানি না দর্শকরা যদি শুনতে পেয়ে থাকেন তাহলে তো খুব ভালো। শেষ করব মোহন ভাই আপনাকে দিয়ে, যে আসলে আমরা অনেকগুলো বিষয় নিয়ে কথা বললাম, যে আমরা এই সরকারকে জন আন্দোলনের সরকার, গণ অভ্যুত্থানের সরকার আমরা বলছি। আমরা তো এরকম সরকার কিন্তু এর আগেও আমরা প্রতিষ্ঠা করেছিলাম 90-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। সেখানে 3 দল, আজকে যারা রাজনৈতিক দলগুলো আছে, ছাত্র সমাজও ছিল, আমিও ব্যক্তিগত সেই আন্দোলন করেছিলাম, পুলিশি নির্যাতনের শিকার হয়েছি। আমাদের কিন্তু ছাত্র সমাজের তখনকার যে স্বপ্ন বা রূপরেখা, 3 জোটের রূপরেখা, সেটি কিন্তু পূরণ হতে দেখিনি পরবর্তী সময়ে। ফলে আমরা বেদনা হতো, স্বপ্নভঙ্গের স্মৃতি নিয়ে আমরা আছি। একই পরিণতি আসলে সামনের দিনে প্রজন্ম একই কথা বলবে কিনা, আপনি কি মনে হয়? নাকি এবারের যে আন্দোলন সেটা আসলে একটা সুনির্দিষ্ট পথ দেখাবে বাংলাদেশকে? একটু ডিফারেন্ট। 90-এর আন্দোলনের সাথে এটা অনেক ডিফারেন্ট। এই জন্য যে 90-এর আন্দোলনের 3 জোটের রূপরেখার ভিত্তিতে ছাত্র সমাজ আন্দোলনে সম্পৃক্ত ছিল, ওরাও ছিল। এবার মেইন স্ট্রিমে ছিল ছাত্র সমাজ। খেয়াল করবেন, ছাত্র সমাজ সেই সময় আন্দোলন করে আন্দোলনের ফসল রাজনৈতিক দলগুলোর ঘরে পৌঁছে দিয়ে তারা শিক্ষা প্রতিষ্ঠানে চলে গেছে। তারা আর রাজপথেও থাকে নাই, রাজনীতিতেও থাকে নাই, ছাত্র রাজনীতি চলে গেছে। এবার কিন্তু সেটা না। এবার ছাত্রদের 2 জন প্রতিনিধি এই সরকারের উপদেষ্টা হিসেবে আছে। ফলে তারা যে উদ্দেশ্য নিয়ে, রাষ্ট্র সংস্কারের যে উদ্দেশ্য নিয়ে এই আন্দোলনটা করেছে এবং সফল হয়েছে, সেটা বাস্তবায়নের জন্য তারা মানে অত্যন্ত কঠোরভাবে অবস্থান নেবে বলে আমি আশা করি। এবং আশা করি যে বাংলাদেশে একটি আক্ষরিক অর্থে গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার জন্য যা যা করা দরকার ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে এই সরকার করবে। এখানে অভিজ্ঞ লোক আছেন, ডক্টর সালেউদ্দিন আহমেদ আছেন ব্রিগেডিয়ার শাখাওয়াত হোসেন সাহেব আছেন। তারা খুব অভিজ্ঞ মানুষ। তারা নিশ্চয়ই একটা স্থিতিশীল জায়গায় বাংলাদেশকে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করবেন, সময় যতই লাগুক। দলগুলো অস্থির হয়ে গেলে তো চলবে না, এবং দলগুলোর অস্থিরতার পেছনে যে কি উদ্দেশ্য আছে সেটাও আমরা দেখেছি। কারণ বিএনপির একজন নেত্রী, বরিশালের সাংগঠনিক সম্পাদক, ওই সরকার মানে শেখ হাসিনার পতনের পর দিনই
একটা পুকুর দখল করে ভরাট করে ফেলেছেন, পুকুরটার দাম 12 কোটি টাকা। জি। এই জন্য তাকে দল থেকে তার সদস্যপদ স্থগিত করা হয়েছে। জি। আমার বিবেচনা তাকে বহিষ্কার করা উচিত ছিল। জি, ধন্যবাদ। সুতরাং এই শেষ করুন। সুতরাং রাজনৈতিক দলগুলোকে যে লোভাতুর দৃষ্টিতে তাকিয়ে আছে, ওই লোভাতুর দৃষ্টির দিকে আর দৃষ্টি দেওয়া যাবে না। জি। তাদের অভিষ্ট যারা ছাত্র আন্দোলন যারা করেছেন তাদের অভিষ্টের দিকে তাদের জি, এগিয়ে যাওয়া ধন্যবাদ। উচিত। তারিক ভাই, আপনাকে প্রশ্ন। আপনিও 90 গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছিলেন, অংশগ্রহণ করেছিলেন। 90 যে স্বৈরাচারের পতনের মধ্য দিয়ে যে দেশ আমরা পাওয়ার কথা ছিল সে দেশ পাইনি। এবারও এই যুব সমাজ, ছাত্র সমাজ সেই আকাঙ্ক্ষা ধারণ করছে, পুরো দেশকে তারা একত্রিত করেছে, ঐক্যবদ্ধ করেছে। তাদের সেই স্বপ্ন পূরণ হবে কিনা কি মনে করেন? হ্যালো, আমাদের রাজনৈতিক দলগুলো এই আন্দোলন থেকে আসলে কি শিক্ষা নিল, আদৌ তারা শিক্ষা নেবে কিনা, সেটি আপনি কি মনে হয়? আমি তো মনে করি যে রাজনৈতিক দলগুলোর শিক্ষা নেওয়ার যথেষ্ট প্রয়োজন রয়েছে, এবং যদি তারা সেটি না নেয়, অর্থাৎ রাষ্ট্র সংস্কার করলে তো হবে না, দল সংস্কারও করতে হবে, যেটা মোহন ভাই অলরেডি বলেছেন। এবং দল সংস্কার যদি না করা হয়, দলে যদি চলতে থাকে আপনার স্বৈরতন্ত্র এবং জনগণের গণমুখী নেতৃত্ব, সৎ, মেধাবী এবং যোগ্য নেতৃত্ব যদি দলে স্থান না পায়, বিশেষ করে তরুণরা, তারা যদি দলের নীতি নির্ধারণী জায়গায়, গুরুত্বপূর্ণ জায়গায় স্থান না পায়, তাহলেও এই আন্দোলনের যে আকাঙ্ক্ষা, এই ছাত্র গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেটি বিফলে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং তার জায়গা গ্রাস করবে নব্য চাঁদাবাজ, নব্য মাস্তান, নব্য সন্ত্রাস, এবং দেখা যাবে একটা নতুন করে তৈরি করা কোনো কালো আইনের ফাঁদে পড়ে দেশের মানুষ আবারও নির্যাতিত হবে, আবারও জনগণের ক্ষোভ মাথা ফুসে উঠবে, এবং আবারও এরকম একটি অভ্যুত্থানের পরিস্থিতি তৈরি হবে যদি জন আকাঙ্ক্ষার কোনো ব্যত্যয় আমরা দেখতে পাই আগামী দিনে। সেজন্য রাজনৈতিক ব্যবস্থার এবং রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন দরকার, এবং সেই পরিবর্তন ছাড়া যদি আমরা কোনো সামনের দিকে অগ্রসর হই, সেটি আরো একটি বড় স্বৈরতন্ত্রের জন্ম দেবে। সেটি যেন না হয়, সেজন্যই আমি আগেই বলেছি, রাষ্ট্র সংস্কারের জায়গাটি অল্প অল্প করে স্পষ্ট করতে হবে, যে কোন ধরনের সংস্কার করলে পরে শহীদের যে আকাঙ্ক্ষা এবং এত আত্মদান, সেটি বাস্তবতার মুখ দেখতে পারে। হ্যাঁ, দর্শক, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের আয়োজন দেখবার জন্য, আমাদের সাথে থাকবার জন্য। আমরা চেষ্টা করেছি বর্তমান প্রসঙ্গে নিরপেক্ষ এক ধরনের বিশ্লেষণমূলক বা নানামাত্রিক আলোচনা করবার জন্য। আমাদের দুজন বিজ্ঞ অতিথি আমাদের মাঝে ছিলেন। আমরা আগামী আয়োজনে অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো, সেই আয়োজন দেখবার জন্য আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি, এবং সেই সাথে আজকের অতিথি, আমাদের স্টুডিও অতিথি এবং অনলাইন অতিথি, আপনাদের দুজনকে অসংখ্য কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আগামী আয়োজনে দেখা হবে। সকলে ভালো থাকুন। শুভরাত্রি। হুম।